ক্লাস 9-এর আজকে যে চ্যাপ্টারটা পড়াবো সেটা হচ্ছে শক্তি। শক্তি মানে কি? শক্তি মানে হচ্ছে কার্য করার সামর্থ্য, সেটাকে আমরা শক্তি বলি। এইবারে শক্তি দু রকমের হতে পারে। শক্তির একটা টাইপ হচ্ছে স্মৃতিশক্তি, আরেকটা টাইপ হচ্ছে গতিশক্তি। ঠিক আছে? আচ্ছা, স্মৃতিশক্তিটা বেসিক্যালি কি, যে কোনো বস্তু সে যখন গতিশীল অবস্থায় নেই তখনও তার মধ্যে কিছু শক্তি কিন্তু স্টোর হচ্ছে, জমা হচ্ছে, সেটাকেই বলা হয় স্মৃতিশক্তি। আর তারপরে ওই জমা হওয়া ভেতরে যে শক্তিটা, সেই শক্তিটাকে ও যখন সেই শক্তিটা ইউজ করে ও যখন গতিশীল হয় তখন সে যে শক্তিটা প্রয়োগ করে সেটাকে বলা হচ্ছে গতিশক্তি। ঠিক আছে? কথাটার মানে কি? কথাটার মানে হচ্ছে যেমন এইখানে কোন একটা বস্তু রয়েছে, সাপোজ দুটো সিঁড়ি রয়েছে। ঠিক আছে? সিঁড়ির দুটো ধাপ, সিঁড়ির দুটো ধাপের মধ্যে প্রথমে আমি আর এখানে এখানে মেঝে ছিল, সেখান থেকে আমি একটা বলকে তুলে এখানে রাখলাম। ঠিক আছে? এই মেঝেটা হয়তো এই উচ্চতায়, এই এই প্রথম সিঁড়িটা হয়তো উচ্চতা হচ্ছে এইচ। বলটাকে যে মুহূর্তে আমি মেঝে থেকে তুলে এইখানে রাখলাম, ওই বলটার মধ্যে কিছুটা স্মৃতিশক্তি সঞ্চিত হয়ে গেল। ঠিক আছে? এবারে তখন প্রশ্ন আসতে পারে যে তাহলে বলটা এখানে যখন ছিল তখনও কি তার মধ্যে কোনো স্মৃতিশক্তি ছিল না? তখনও তার মধ্যে স্মৃতিশক্তি ছিল, কিন্তু যখন ওকে আমি সিঁড়ির ধাপটা তুললাম, এই উচ্চতায় তুললাম, তখন ওর মধ্যে স্মৃতিশক্তির পরিমাণটা বেড়ে গেল। আবার যখন বলটাকে আমি এখান থেকে তুলে যদি এখানে রাখি, তখন তার মধ্যে কিন্তু স্মৃতিশক্তি আরো বেড়ে গেল। তাহলে এই যে বেড়ে যাচ্ছে, এই উচ্চতাটা আমি ধরে নিলাম ক্যাপিটাল এইচ উচ্চতা, তাহলে এই যে ওর মধ্যে স্মৃতিশক্তির পরিমাণটা বাড়ছে, এটা কার সাথে সমানুপাতিক হচ্ছে? যত ওকে আমি যত বেশি উচ্চতায় নিয়ে যাচ্ছি তত কিন্তু ওর মধ্যে স্মৃতিশক্তি বাড়ছে। এখানে যা স্মৃতিশক্তি ছিল এখানে তার থেকে বেশি, এখানে তার থেকেও বেশি। তাহলে প্রশ্নটা হচ্ছে যে এই যে উচ্চতার উপর ডিপেন্ড করছে, সেটা কেন? তার কারণ হচ্ছে শক্তি তখনই তার মধ্যে স্মৃতিশক্তি সঞ্চিত হয় যখন সে কোনো বলের বিপক্ষে কাজ করে। আমরা এর আগে বলের দু রকম কাজ পড়েছি, একটা হচ্ছে বলের সপক্ষে কার্য, একটা বলের বিপক্ষে কার্য। যখন কোনো বলের বিরুদ্ধে কাজ করে, বলের বিরুদ্ধে বা বলের বিপক্ষে যখন কোনো কার্য কোনো বস্তু করে, তখন তার মধ্যে স্মৃতিশক্তি সঞ্চিত হয়। এইবার প্রশ্নটা হচ্ছে এইখানে যখন আমি বলটাকে এখান থেকে এখানে, এখান থেকে এখানে তুলছি, তখনও কোন বলের এগেইনস্টে কাজ করছে? কোন বলের এগেইনস্টে কাজ করছে? নিচের দিকে কোন বল কাজ করে? অভিকর্ষ বল। তাহলে অভিকর্ষ বলের এগেইনস্টে কিন্তু ও কাজ করছে, সেই জন্য ওর মধ্যে স্মৃতিশক্তি সঞ্চিত হচ্ছে। তাহলে অভিকর্ষ বলের এগেইনস্টে যত ও উপরে উঠছে তত কিন্তু ওর মধ্যে স্মৃতিশক্তির পরিমাণটা বাড়ছে। ঠিক আছে? তাহলে এই স্মৃতিশক্তিকে আমি যদি ক্যালকুলেট করার চেষ্টা করি যে ওর মধ্যে কত পরিমাণ স্মৃতিশক্তি জমা আছে, সেটা তিনটে বিষয়ের উপর নির্ভর করে। একটা হচ্ছে ভর, বস্তুর ভর। ঠিক আছে? বলটার ভর। দুই হচ্ছে অভিকর্ষজ ত্বরণ, জি দিয়ে লিখলাম সেটা। আরেকটা হচ্ছে ও কতটা উচ্চতায় উঠেছে। এইবারে এই কতটা উচ্চতায় উঠেছে এটা তো একটা ট্রিকি প্রশ্ন। কতটা উচ্চতায় মানে কোথার থেকে আমি হিসাবটা করব কতটা উচ্চতায় উঠেছে? এইটা কিন্তু কি ধরা হয়? এটাকে ধরা হয় যে আমি যদি ধরে নিই যে পৃথিবী পৃষ্ঠের মধ্যে সব থেকে মানে নিচু জায়গা কোনটা, পৃথিবী পৃষ্ঠের ওপরে সব থেকে নিচু জায়গা আমরা ধরে নিই হচ্ছে সমুদ্র পৃষ্ঠ। ঠিক আছে? সমুদ্রপৃষ্ঠ, সমুদ্রপৃষ্ঠ মানে বিচ আর কি। তাহলে সেই সমুদ্র পৃষ্ঠে থেকে কতটা উচ্চতায় উঠেছে, সমুদ্র পৃষ্ঠ থেকে কতটা উচ্চতা উঠেছে, তার উপর কিন্তু ডিপেন্ড করে যে ওর মধ্যে কতটা স্মৃতিশক্তি জমা হচ্ছে। ঠিক আছে? তাহলে দেখতে গেলে আমি আমার বাড়ির যে মেঝেটা দেখতে পাচ্ছি, সেই মেঝেটাকে আমার বাড়িতে সব থেকে নিচু বলে মনে হতে পারে, কিন্তু আমরা কিন্তু হয়তো সমুদ্রপৃষ্ঠ থেকে একটু উঁচুতেও থাকতেও পারি।
ঠিক আছে, আমাদের বাড়ির আমাদের যে এলাকাটা, সেই এলাকাটা সমুদ্রপৃষ্ঠ থেকে কতটা উঁচুতে, সেই হিসেবে দেখলে কিন্তু আমাদের বাড়ির যে মেঝেটা সেটা যদি সমুদ্রপৃষ্ঠ থেকে উঁচুতে হয়, তাহলে কিন্তু আমি ধরে নেব যে তার মধ্যেও কিছুটা স্মৃতিশক্তি সঞ্চিত আছে। তাহলে স্মৃতিশক্তিটা হচ্ছে কি, ভূপৃষ্ঠের সব থেকে নিচু যে মানে অঞ্চল, সেই অঞ্চল থেকে আমি কতটা উঁচুতে উঠছি তার উপর বেস করে আমি স্মৃতিশক্তিটা সবসময় কাউন্ট করি। এটা সবসময় মনে রাখতে হবে, ঠিক আছে? তাহলে এই যে স্মৃতিশক্তিটাকে ক্যালকুলেট করার এই যে ফর্মুলাটা হলো যে কোন একটা বস্তুর মধ্যে কত পরিমাণ স্মৃতিশক্তি সঞ্চিত আছে, সেটা কত হবে, এম ইন্টু জি ইন্টু এইচ। এম হচ্ছে ভর, জি হচ্ছে অভিকর্ষজ ত্বরণ, এইচ হচ্ছে ওর উচ্চতা। ঠিক আছে, এটা দিয়ে অনেক সময় অঙ্ক আসে, যে কোনো একটা বস্তুর ভর বলে দিল, সেই বস্তুটার আর সেই বস্তুটা কতটা উচ্চতায় রয়েছে সেটা বলে দিল, স্মৃতিশক্তি বার করতে দিল। ইজি। জি এর মানটা আমরা সবসময় জানি, জি এর মানটা সবসময় বেশিরভাগ ক্ষেত্রে আমরা এসআই পদ্ধতিতেই ইউজ করব। যদি এসআই পদ্ধতিতে ইউজ করি তাহলে জি এর মান হচ্ছে 9.8, এটা কিন্তু মুখস্থ রাখতে হবে, ঠিক আছে? আর এইচ হচ্ছে যা বলবে, যতটুকু উচ্চতা বলবে। তাহলে এসআই পদ্ধতিতে বার করতে হলে আমি যদি এখানে 9.8 ইউজ করি, তাহলে সবসময় ভরটাকে আমি কিসে ইউজ করবো, ভরকে আমি কেজিতে ব্যবহার করব, তাই তো? তাহলে ভরকে আমি কেজিতে ব্যবহার করব, যত কেজি হোক না কেন। সাপোজ এটা আমি বললাম 10 কেজি, আর উচ্চতাটাকেও কিন্তু আমি মিটারে ইউজ করব, ঠিক আছে? তাহলে উচ্চতাটাকে মিটারে ইউজ করলে সাপোজ আমি বললাম 10 মিটার, ক্যালকুলেশন ইজি করার জন্য, ঠিক আছে? তাহলে এটা হলো 10⁻100 ইন্টু 9.8, তার মানে হচ্ছে 980। এককটা কি হবে, শক্তির একক আর কার্যের একক হচ্ছে সেম। তাহলে শক্তির কার্যের একক কি ছিল, কারণ কার্য করার সামর্থ্যটাই তো শক্তি, কার্যের একক ছিল জুল, শক্তির এককও জুল। এসআই পদ্ধতিতে শক্তির একক কিন্তু জুল, সেটা স্মৃতিশক্তি হোক বা গতিশক্তি হোক, ঠিক আছে? তাহলে মোটামুটি আমরা বুঝতে পারলাম যে স্মৃতিশক্তি জিনিসটা কাকে বলে। এবার হচ্ছে যে স্মৃতিশক্তিকে ব্যবহার করে আমরা যদি গতি লাভ করি, স্মৃতিশক্তিকে ব্যবহার করে গতি লাভ করি মানেটা কি, মানে হচ্ছে এই যে বস্তুটা ছিল এখানে, এই বলটাকে আমি উপরে তুলেছিলাম, তো এই বলটাকে আমি যদি এবার এখান থেকে হালকা পুশ করি, হালকা ধাক্কা দিই, ধাক্কা দিলে কি হবে, বলটা নিচের দিকে পড়তে শুরু করবে, তাই তো? নিচের দিকে গড়িয়ে পড়বে, তার মানে কি বলটা একটা গতি লাভ করবে। এই যে গতিটাও লাভ করলো, এই গতিটা লাভ করার জন্য এই গতিশীল অবস্থায় ওর মধ্যে যে শক্তি, সেটা হচ্ছে গতিশক্তি। এই গতিশক্তিটা কোথা থেকে আসলো, এই যে ওর মধ্যে স্মৃতিশক্তিকে, বলটাকে আমি যখন ওপরে তুলেছিলাম তখন ওর মধ্যে স্মৃতিশক্তি সঞ্চিত হয়েছিল, এই স্মৃতিশক্তিটাই কিন্তু চেঞ্জ হয়ে গিয়ে গতিশক্তিতে পরিণত হলো, ঠিক আছে? তার মানে শক্তি কি হয়, শক্তি কিন্তু কখনো নষ্ট, এটা একটা খুব ইম্পর্টেন্ট জিনিস, ইম্পর্টেন্ট কথা, সবসময় মনে রাখতে হবে যে শক্তি কখনো নষ্ট হয় না, শক্তিকে কখনো সৃষ্টি করা যায় না, ধ্বংস করা যায় না। শক্তি সবসময় একটা শক্তি থেকে আরেকটা শক্তিতে ট্রান্সফার হয়ে যায়, যেমন এখানে এই স্মৃতিশক্তিটা গতিশক্তিতে ট্রান্সফার হয়ে গেল, ঠিক আছে? আচ্ছা, তাহলে স্মৃতিশক্তি গতিশক্তিতে ট্রান্সফার হয়ে যায়। আচ্ছা, এইবারে আচ্ছা, শুধু যে স্মৃতিশক্তি গতিশক্তিতে ট্রান্সফার হয় তা কিন্তু নয়, গতিশক্তিও স্মৃতিশক্তিতে ট্রান্সফার হতে পারে, ঠিক আছে? গতিশক্তি স্মৃতিশক্তি ট্রান্সফার হতে পারে কিভাবে, যেমন একটা লরি যাচ্ছিল, ঠিক আছে? যেমন আমরা একটা অ্যাডভার্টাইজমেন্টে দেখতে পাই, সেই লরি যাচ্ছিল, লরি যেতে যেতে কি হলো, একটা দেওয়ালে গিয়ে ধাক্কা দিল, ঠিক আছে? লরি যেতে যেতে একটা দেওয়ালে গিয়ে ধাক্কা দিলে কি হবে, এই যে লরিটা পুরো পুরো একদম ধ্বংস হয়ে যাবে, আর তার সাথে সাথে দেওয়ালটাও ক্ষতিগ্রস্ত হবে। এইখানে কি হবে, এই গতিশক্তিটা, লরির যে গতিশক্তিটা, সেই গতিশক্তিটা স্মৃতিশক্তিতে ট্রান্সফার হবে, এবং ট্রান্সফার হয়ে কি হবে, এদের ক্ষতি করবে আর কি, যে লরিটা রয়েছে এবং যে দেওয়ালটা রয়েছে সেই উভয়েরই ক্ষতি করবে। তাহলে গতিশক্তি যেমন স্মৃতিশক্তিতে ট্রান্সফার হয়, এই স্মৃতিশক্তি যেমন গতিশক্তিতে ট্রান্সফার হয়, তেমনি গতিশক্তিও স্মৃতিশক্তিতে ট্রান্সফার হয়।
আচ্ছা, এইবারে এই দুটো শক্তিকে কিন্তু একসাথে কি বলা হয়, স্থিতিশক্তি এবং গতিশক্তিকে একত্রে বলা হয় হচ্ছে, একত্রে এদের দুজনকে বলা হয় হচ্ছে যান্ত্রিক শক্তি। ঠিক আছে। আচ্ছা, এইবারে গতিশক্তির, আমরা যেমন স্থিতিশক্তির পরিমাপ বার করতে পারি, তেমনি আমরা কোনো একটা বস্তুর, কোনো একটা চলন্ত বস্তুর গতিশক্তিও বার করতে পারি। কিভাবে? কোনো একটা চলন্ত বস্তুর গতিশক্তিটা ডিপেন্ড করে কি, গতিশক্তির পরিমাপ যদি বলি যে ওর মধ্যে কতটা গতিশক্তি আছে সেটা বার করো, সেটা তিনটে বিষয়ের উপর, দুটো বিষয়ের উপর নির্ভর করে। একটা হচ্ছে কোন বস্তুটা গতিশীল হচ্ছে তার ভর, তার উপর ডিপেন্ড করে। আরেকটা হচ্ছে বস্তুটার গতিবেগ, যেহেতু গতিশক্তি তার গতিবেগের উপর নির্ভর করে। যত বেশি গতিবেগ থাকবে তত বেশি গতিশক্তি, যত বেশি ভর হবে তত বেশি গতিশক্তি। ঠিক আছে। ফর্মুলাটা কি, আগেরটার যেমন ফর্মুলাটা কি যেন ছিল, এম ইন্টু জি ইন্টু এইচ, তাই তো? এটার ফর্মুলা হচ্ছে হাফ এম ভি স্কোয়ার। এখানে এম এর ওপর ডিপেন্ড করছে, তার মানে কি ভর যত বাড়বে তত গতিশক্তি বাড়বে, আর গতিবেগ যত বাড়বে গতিশক্তি তার বর্গাকারে বাড়বে। তার মানে গতিশক্তি মানে বেগ সামান্য বাড়লেই গতিশক্তি অনেক বেশি বেড়ে যাবে। ঠিক আছে। তাহলে কোনো একটা বস্তুর আমি যদি ভর সাপোজ নিচ্ছি হচ্ছে, সহজ করার জন্য 10 কেজি, এসআই পদ্ধতিতে আমি বার করছি, এসআই পদ্ধতিটা ধরে বার করছি, ভি গতিবেগটা ধরে নিচ্ছি 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার, এসআই পদ্ধতি, সেকেন্ড স্কোয়ার না সরি 10 মিটার পার সেকেন্ড। তাহলে তার স্কোয়ার করব, ভর বলা আছে 10 কেজি আর গতিবেগ বলা আছে 10 মিটার প্রতি সেকেন্ড। তাহলে এখানে আমি ব্যবহার করলাম, করে এখানে কি হবে, কাটাকুটি হয়ে যাবে, 10 স্কোয়ার করলে কত হয় 100, 800, এককটা কি হবে, এককটা হবে কিন্তু সেই জুল। স্থিতিশক্তি এবং গতিশক্তি সেম একক, এসআই পদ্ধতিতে উভয়ের একক হচ্ছে জুল। আর যদি সিজিএস পদ্ধতিতে বার করতে চায় কেউ, তাহলে সিজিএস পদ্ধতিতে ওর একক হচ্ছে আর্গ। সিজিএস এ আর্গ, উভয়ের একক আর্গ, আর এসআই পদ্ধতিতে উভয়ের একক হচ্ছে জুল। ঠিক আছে। আচ্ছা, এইবারে একটা ইম্পর্টেন্ট জিনিস, সেটা কি, যে সবসময় কোনো বস্তুর যান্ত্রিক শক্তি, যেটা একটু আগে বললাম, যান্ত্রিক শক্তিটা কি বললাম যেন, কি বললাম যান্ত্রিক শক্তিটা, গতিশক্তি প্লাস স্থিতিশক্তি, তাই তো? গতিশক্তি আর স্থিতিশক্তিকে একত্রে বলা হয় যান্ত্রিক শক্তি। এইবারে কখন আমাদের মনে হতে পারে যে গতিশক্তিও আছে স্থিতিশক্তিও আছে, এরকম কখন হতে পারে? হতেই পারে যে যখন কোনো একটা বস্তুকে আমি, বস্তুটা স্থির ছিল, এই যে যেমন বলটাকে যখন আমি ওপর থেকে ফেললাম, বস্তুটা স্থির ছিল, তাই তো? এবার আস্তে আস্তে কি হলো, বস্তুটা যে মুহূর্তে আমি বস্তুটাকে ছাড়লাম, সঙ্গে সঙ্গে কিন্তু ওর মধ্যে থাকা সমস্ত স্থিতিশক্তি গতিশক্তিতে ট্রান্সফার হয়ে যায় না। ও যখন চলতে শুরু করে, আস্তে আস্তে প্রথমে কিছুটা স্থিতিশক্তি গতিশক্তিতে ট্রান্সফার হয়, তারপরে আরো কিছুটা স্থিতিশক্তি গতিশক্তিতে ট্রান্সফার হয়, করতে করতে মেঝেতে পড়ার জাস্ট আগের মোমেন্টে, এটা মেঝেতে পড়েনি কিন্তু এখন, মেঝেতে পড়ার জাস্ট আগের মোমেন্টে ওর মধ্যে পুরোটা গতিশক্তি থাকে। আর মাঝামাঝি সময়ে যখন ও থাকে এরকম কন্ডিশনে, যখন আর কি পড়ছে আর কি, তার মধ্যে তখন কিন্তু ওর মধ্যে স্থিতিশক্তিও থাকে আবার গতিশক্তিও থাকে। ঠিক আছে। আর একদম শুরুতে কে ছিল, একদম শুরুতে কিন্তু শুধু স্থিতিশক্তি ছিল, প্রথমে শুধু স্থিতিশক্তি ছিল, মাঝে যখন পড়ছে এই অবস্থায় স্থিতিশক্তি এবং গতিশক্তি ছিল, কারণ কিছুটা করে স্থিতিশক্তি গতিশক্তিতে ট্রান্সফার হচ্ছে। এবার একদম জাস্ট পড়ার আগের মুহূর্তে তখন কিন্তু ওর মধ্যে পুরোটাই গতিশক্তি। ঠিক আছে। এইবারে এই যে কন্ডিশনটা, এই কন্ডিশনে আমরা কি বলবো, এই কন্ডিশনটার জন্য এই যে স্থিতিশক্তি গতিশক্তির কম্বিনেশনও থাকতে পারে, এই কন্ডিশনের জন্য আমরা কি বলবো, আমরা বলবো যে এর মধ্যে কিন্তু কি থাকে, কোনো একটা বস্তুর মধ্যে স্থিতিশক্তি গতিশক্তি না বলে আমি বলবো কোনো একটা বস্তুর মধ্যে যান্ত্রিক শক্তি থাকে। আচ্ছা, কোনো একটা বস্তুর মধ্যে যান্ত্রিক শক্তি থাকে। আচ্ছা, এখন যেটা করব সেটা হচ্ছে যান্ত্রিক শক্তি সংরক্ষণ নীতি। মানে কি, কোনো একটা বস্তুর মধ্যে যান্ত্রিক শক্তি সবসময়
কনস্ট্যান্ট থাকে, সবসময় একই যা পরিমাণ যান্ত্রিক শক্তি থাকে। এবারে হয়তো পরিস্থিতির ওপর বেস করে সে গতিশীল আছে না স্থিতিশীল আছে তার উপর বেস করে তার মধ্যে গতিশক্তি স্থিতিশক্তির পরিমাণটা এদিক ওদিক হয়। মানে কি, যেমন কোনো একটা বস্তুর মধ্যে যান্ত্রিক শক্তি ছিল 100 জুল, ঠিক আছে, এইবারে সে গতিশীল আছে না স্থিতিশীল আছে, পড়ছে না কি করছে, তার উপর ডিপেন্ড করে এই 100 জুলটা গতিশক্তি এবং স্থিতিশক্তির মধ্যে ডিভাইডেড হয়ে যাবে। সে যদি পুরো একদম গতিশীল অবস্থায় থাকে, মানে একদম জাস্ট পড়ার আগের মুহূর্তে থাকে, তাহলে পুরো গতিশক্তি থাকবে, স্থিতিশক্তি থাকবে 0। যদি সে পুরো স্থির থাকে, ঠিক আছে, গতিশীল অবস্থায় একেবারেই না থাকে, তাহলে কি হতে পারে, তাহলে স্থিতিশক্তি 100 হবে, গতিশক্তি হবে 0। আবার যদি সে পতনশীল অবস্থায় রয়েছে, তাহলে তার মধ্যে কি হতে পারে, গতিশক্তি হয়তো বেশি রয়েছে, স্থিতিশক্তি হয়তো কম রয়েছে, অথবা গতিশক্তি হয়তো কম রয়েছে, স্থিতিশক্তি হয়তো বেশি রয়েছে, ঠিক আছে। টোটালটা সবসময় 100 জুলই হবে। এইবার এই কথাটা প্রমাণ করার জন্য আমরা একটা পতনশীল বস্তু 3টে স্ট্যাটাসকে নিয়ে থাকি। একটা পতনশীল বল যার ভর আমরা ধরে নিয়েছি m, যে h উচ্চতায় প্রথমে স্থির অবস্থায় ছিল ফার্স্ট কন্ডিশনে, দ্বিতীয় কন্ডিশনে সে পড়ছিল, আর থার্ড কন্ডিশনে সে জাস্ট মানে মাটিতে পড়ার আগের মুহূর্তে রয়েছে। এইবারে প্রথমে তার মধ্যে কি হচ্ছে, প্রথমে তার মধ্যে কিন্তু পুরোটাই রয়েছে কি, স্থিতিশক্তি, যেটা হচ্ছে mgh। দ্বিতীয় কন্ডিশনে কি রয়েছে, দ্বিতীয় কন্ডিশনে তার মধ্যে রয়েছে কিছুটা স্থিতিশক্তি। কতটা স্থিতিশক্তি, এই কন্ডিশনে সে যতটা উচ্চতায় রয়েছে সেটা আমি ধরে নিলাম h1 উচ্চতায় রয়েছে, সেই পরিমাণ স্থিতিশক্তি রয়েছে, আর তার সাথে কিছুটা গতিশক্তি রয়েছে, তার যত গতিবেগ ছিল সেই পরিমাণ গতিশক্তি রয়েছে। আর লাস্ট কন্ডিশনে কি আছে, লাস্ট কন্ডিশনে রয়েছে পুরোটাই গতিশক্তি। এবার এটা দেখে আমার বোঝার উপায় নেই যে এরা তিনজন সমান কি সমান নয়, তাহলে বোঝার জন্য আমাকে কি করতে হবে, এদের তিনজনকেই একই টাইপের টার্মে নিয়ে আসতে হবে, যাতে করে আমি বুঝতে পারি যে এরা তিনজনই অ্যাকচুয়ালি সমান, ঠিক আছে। আচ্ছা, এবারে এখানে আমি কি করব, এখানে mgh1টাকে রেখে দেব, এইখানে ভি স্কোয়ারটাকে আমি চেঞ্জ করে লিখব, ভি স্কোয়ারের জায়গায় লিখব হচ্ছে একটা এক্সপ্রেশন, যে এক্সপ্রেশনটা আমি কোথা থেকে পাবো, একদম প্রথম দিকে চ্যাপ্টারে আমরা একটা ইকুয়েশন পড়েছিলাম, ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2fs, ঠিক আছে, বা 2as, যেখানে কে কি ছিল, ভি স্কোয়ার ছিল কোনো একটা বস্তুর অন্তিম গতিবেগ, ইউ ছিল তার প্রাথমিক গতিবেগ, এ ছিল তার ত্বরণ, আর এস ছিল যে সে কতটা দূরত্ব গিয়ে তার গতিবেগটা ইউ থেকে ভিতে চেঞ্জ হয়েছে সেই দূরত্বটা, ঠিক আছে। এবার এইখানে কি, এইখানে আমি দেখব যে ও এখান থেকে এত দূর অবধি এসছে, ঠিক আছে, তাহলে এর প্রাথমিক বেগটা কত ছিল, প্রাথমিক বেগ ছিল 0, এইখানে তার গতিবেগ হচ্ছে ভি, তাই তো, যার জন্য আমি এখানে হাফ এম ভি স্কোয়ার লিখেছি। সেই ভি এর জায়গায় ভি স্কোয়ারটাকে ভি স্কোয়ার রাখবো, এইখানে আমি কি করব, এটাকে এটা এখানে ত্বরণটা কি ত্বরণ ইউজ হচ্ছে, এখানে হচ্ছে কিন্তু তার ত্বরণটা হচ্ছে অভিকর্ষজ ত্বরণ, আর এসটা কতটা দূরত্ব এসছে, পুরোটা ছিল h, আর এইটুকু হচ্ছে h1, তাহলে এসটা এখানে হচ্ছে h মাইনাস h1, তাই তো। এটা যদি h1 হয় আর এটা যদি h হয়, তাহলে এটা নিশ্চয়ই h মাইনাস h1, তাহলে এতটা দূরত্ব এসে ওর কিন্তু গতিবেগটা হয়েছে ভি স্কোয়ার। তাহলে ভি স্কোয়ারের মানেটা কি হলো, ভি স্কোয়ার ইকুয়াল টু হলো 2gh মাইনাস h1। এইবারে আমি এই যে জায়গাটা এখানে আমি লিখবো কি, mgh1 প্লাস হাফ এম ভি স্কোয়ার, যেখানে সেখানে হাফ এম ভি স্কোয়ারের জায়গায় লিখবো 2gh মাইনাস h1, হলো। এবার 2 কেটে গেল, দেখি তো কি আসছে, mgh1 প্লাস mgh মাইনাস mgh1, মাইনাস mgh1 প্লাস mgh1 কেটে গেল, কি পড়ে রইল, mgh। তাহলে প্রথম স্ট্যাটাসেও তার টোটালটা ছিল mgh, সেকেন্ড কন্ডিশনেও কিন্তু তার টোটালটা হলো mgh। তাহলে 2 অবধি, 1 থেকে 2 অবধি কিন্তু তার কি বলে যান্ত্রিক শক্তি সংরক্ষিত আছে। এবার থার্ডেরটা দেখি,
থার্ডের কন্ডিশনে কি আছে? থার্ডের কন্ডিশনে কি ছিল? এটা এটা আসলে এমজিএইচ। এবার থার্ড কন্ডিশনে কি ছিল? থার্ড কন্ডিশনে টোটালটাই ছিল হাফ এম ভি স্কোয়ার, তাই তো? হাফ এম। আচ্ছা, এখানে ভি ধরেছি, তাহলে এটাকে ভি1 স্কোয়ার ধরা উচিত আমার, তাই তো? দুটো তো আলাদা, তাহলে হাফ এম ভি1 স্কোয়ার। এবার আবার সেখানে আমি ভি1 সেই ফর্মুলা যদি ইউজ করি, ভি1 স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে এই উচ্চতাটা কত? এইচ, এখানে 0 প্লাস 2gh, তাহলে ভি1 স্কোয়ার মানে হচ্ছে 2gh। আগেরটাতে কি ছিল? 2gh মাইনাস h1, কারণ এতটা দূরত্ব এসেছিল। আর এখানে হচ্ছে 2gh, কারণ তাহলে হাফ এম ইন্টু 2gh, তার মানে mgh।